নমস্কার। রাজ্যের বেকারদের কাছে কোন সরকারের গুরুত্ব বেশি? বর্তমান বিজেপি সরকার, বিজেপি পরিচালিত আইপিএফটি মথা সরকার, নাকি বিগত দিনের বামফ্রন্ট সরকার? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা একটু অন্যরকমভাবে বিষয়টি উপস্থাপন করে বলছি, বেকার দরদি সরকারকে, বামফ্রন্ট নাকি বর্তমান সরকার? আপনারা কথা বলবেন, আপনারা উত্তর দেবেন, বলতে পারেন কোন প্রেক্ষাপটে কথা। গতকাল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন সাংবাদিক সম্মেলন করেছে। মূলত রাজ্যের বেকারদের নিয়ে এই সাংবাদিক সম্মেলন, কিংবা বেকারদের স্বার্থে বেকারদের ইস্যুকে পুঁজি করে সেখানে সাংবাদিক সম্মেলন। সর্বশেষ ফায়ার সার্ভিস ফায়ারম্যান এবং চালক পদে নিয়োগ যে প্রক্রিয়া চলছিল, তাতে যে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল তা বাতিল করে নতুনভাবে সেখানে পরীক্ষা নিতে হবে বা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে বিগত দিনে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে নিঃসন্দেহে কোনো প্রশ্ন আছে, কেলেঙ্কারির ঘটনা রয়েছে। এই প্রশ্নগুলো উত্তর বোধ হয় সরকার দেবেন, শাসক দল কিংবা সরকারের প্রতিনিধিরা দিতে পারেন, ভালোভাবে দিতে পারেন। তবে এই সময়ের মধ্যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন দুটো সংগঠনের তরফে যে বক্তব্য রাখা হয়েছে কিংবা বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তার নিরিখে আজ পরন্ত বিকালে বিজেপির যুব মোর্চা সাংবাদিক সম্মেলন করেছে। প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দে। সঙ্গে ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদক রানা ঘোষ এবং প্রদেশ মুখপাত্র অম্লান মুখার্জিদের বক্তব্য বিগত দিনে সরকারের সময় কি কি হয়েছিল চাকরি সংক্রান্ত বিষয়ে সেগুলো তুলে ধরার পাশাপাশি তাদের বক্তব্য কিংবা দাবি যে বেকার দরদি যদি কোনো সরকার থাকে, সেই সরকারের নাম বিজেপি সরকার, এবং এ রাজ্যে চাকরির নিশ্চয়তার যদি কোনো সরকার থাকে, সেই সরকারের নাম বিজেপি সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার। তার পাশাপাশি যারা গতকাল সাংবাদিক সম্মেলন করেছেন, তারা চাকরি প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে এই বিষয়গুলো উত্থাপন করেছেন, চাকরি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে, বাতিল করা হচ্ছে ইত্যাদির অভিযোগ তুলেছেন। এবং আজ পাল্টা জবাব দিতে গিয়ে সুশান্ত দেব বলেছেন যে 2002 সাল এবং 2007 সাল, 2011 কিংবা 12, 2009 সাল, এই কয়েকটি বছর বারবার ইন্টারভিউ দেওয়া হয়েছিল বেকারদের, সেখানে পার্টির মিছিলে হাঁটানোর ব্যবস্থা করা হয়েছিল। যতগুলো বিধানসভা নির্বাচন ছিল ঠিক তার আগের বছর সেখানে বিশাল সংখ্যক পদের জন্য সেখানে ইন্টারভিউ দেওয়া হয়। তারপর নিয়োগের বিষয়টি কার্যত ঘুমে রেখে কিংবা ফাইলবন্দি করে রাখা হয়, এমন অভিযোগ কিংবা অভিমত ব্যক্ত করেছেন আজ যুব মোর্চার নেতৃত্ব। তার সঙ্গে তারা কয়েকটি তথ্য উপস্থাপন করেছেন, যে তথ্যের ভিত্তিতে তারা বলতে চেয়েছেন যে বামফ্রন্ট সরকারের সময় 17 বছর ধরে অস্নাতক অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হয়নি। তার পাশাপাশি তারা আরও দাবি করেছেন যে বেকারদের মিছিলে হাঁটার জন্য, ভোটের সময়ে বেকারদের নিয়ে রাজনীতি করার জন্য তারা সেই কাজটুকু করেছেন। কি কাজটুকু করেছেন? তারা এই কাজটুকু করেছেন যে এই সময়ের মধ্যে বেকারদের সঙ্গে তারা প্রতারণা করবেন। কিভাবে? চাকরির প্রলোভন দেবেন, ইন্টারভিউ প্রলোভন দেবেন, মিটিংয়ে হাঁটাবেন, তারপর সেখানে চাকরি দেবেন না, রেখে দেবেন, এবং নির্বাচন যাওয়ার পর এই প্রক্রিয়া নাকি সম্পূর্ণ করা হয়নি, এই অভিযোগ আজ করা হয়েছে। আবার গতকাল কি অভিযোগ ছিল ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকারের বিরুদ্ধে? যে 4 থেকে 5 বছর ধরে সেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। 2019 সালে যে গ্রাম সেবক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল কিংবা সে সময় ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করা হয়েছিল, আজও এই 6-7 বছরে নিয়োগ করা হয়নি, এই অভিযোগ করা হয়েছে। যদিও সবকটি অভিযোগের পাল্টা জবাব দেয়নি, আত্মপক্ষ সমর্থনে যতটা দেওয়া সম্ভব ততটাই সুশান্তবাবুরা দিয়েছেন আজ সাংবাদিক সম্মেলনে। তবে আমরা দুই পক্ষের বক্তব্যের কিছুটা অংশ অবশ্যই আপনাদের শোনাবো, কিন্তু আপনারাও কথা বলবেন আপনাদের মতন করে। আমরা এতটুকু বলেই, রাজ্যের তথ্য যদি সবকটি বিষয় উত্থাপন করা হয় তাহলে এই অনুষ্ঠানে বিশাল সময় নিয়ে আলোচনা আপনারা হয়তো করতে পারবেন না, এই অনুষ্ঠানের অনেকটা সময় চলে যাবে। বিধানসভার তথ্য কিংবা সামগ্রিক তথ্য অনুসারে চাকরি হোক, আরও বেশি করে চাকরি হোক, সবকটি শূন্যপদ পূরণ করা হোক, প্রয়োজনে মাসে বছরে চাকরি, একটি অর্থবর্ষের চাকরি কমপ্লিট করা হোক, প্রতিটি শূন্যপদের পূরণের সিদ্ধান্ত তৎক্ষণাৎ নেওয়া হোক। এই বিষয়গুলো বোধ হয় খুব গুরুত্বপূর্ণ, আজকের দিনও গুরুত্বপূর্ণ। আমরা তাদের বক্তব্যগুলো শুনবো, আপনাদের প্রত্যেকের কথা শুনবো, এবং আপনারা যারা আছেন আমার সঙ্গে নিয়মিত কথা বলেন তারা প্রত্যেকে বিষয়গুলো নিয়ে আলোকপাত করবেন। আপনারা কোন সরকারের আমলে বেকার দরদি ভাবনায় চিন্তায় তারা এগিয়ে গেছে বলে দাবি করতে পারেন, বা আপনারা যুক্তি দেখাতে পারেন। দুটো
সংগঠন বা দুপক্ষের সংগঠন যে বক্তব্যগুলো উপস্থাপন করেছে সেই বক্তব্যের নিরিখে কি আপনি সমর্থন করেন? অনেকে বলবেন বামফ্রন্ট সরকারের সময় 10,323, আজ যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, এও বলতে পারেন যে সেই সময় চাকুরির জন্য তারা চেষ্টা করেছেন, কিন্তু চাকুরি প্রক্রিয়া সেখানে সম্পন্ন হয়নি। বেকাররা ঘুরেছেন, সরকারের তরফে বলা হয়েছিল বা তৎকালীন সরকারের সময় বলা হয়েছিল স্বচ্ছতার কথা, কিন্তু প্রকৃত অর্থে স্বচ্ছতা চাকরি হয়নি এই অভিযোগ করা হয়েছে বা অভিযোগ এখনও চলছে। 10,323-এর পাশাপাশি বাকি যে চাকরি তথ্য দেওয়া হয় সেই তথ্য অনুসারে বলা হয়েছিল নেতাদের বিরুদ্ধে কি কি বিক্ষোভ দেখানো হয়েছিল, ওই সময় সংবাদপত্রের বিষয়গুলো উপস্থাপন করে কার্যত আজ তথ্যভিত্তিক যে আলোচনা সেই আলোচনা গুরুত্ব দিয়েছে সুশান্ত দেবরা। আমরা একবার তাদের বক্তব্য শুনব। রাজ্যের বিরোধী দলের তথাকথিত যুব সংগঠন আবারও আমাদের সরকারকে কালিমালিপ্ত করার জন্য, রাজ্যের যুব সম্প্রদায়কে আবারও বিভ্রান্ত করার জন্য একটা সাংবাদিক সম্মেলন করেছিল। যেই সাংবাদিক সম্মেলনে যেই তথ্যগুলা দেওয়া হয়েছে সেই তথ্যগুলা যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য তথ্য দেওয়া হয়েছে। এই তথ্যগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। যুবকদের জন্য যদি কোনো সরকার কাজ করে থাকে সেই সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার। আমরা বিগত দিনের সরকার দেখেছি, বর্তমানেও 7 বছর ধরে বিকাশমুখী সরকার দেখছি। যেই সরকার যুবকদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের কাজ করছে এবং যুবকদেরকে চাকরি দেওয়ার ক্ষেত্রে একটা সদর্থক ভূমিকা আমাদের সরকার পালন করছে। ওনারা বলেছেন আমাদের সরকার নাকি চাকরির বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে। এই বিষয়ে আমি আপনাদের কাছে একটা ছোট্ট বিষয়, নমস্কার, কে বলছেন? একটা নোটিফিকেশন নিশ্চয়ই দেওয়া হয়েছে। হ্যাঁ বলুন। সুশান্ত বাবু আজকে সাংবাদিক সম্মেলন থেকে যে কথাটা বললো যে তাদের সরকারে কালিমালিপ্ত করার জন্য একটা সংগঠন, যে সাংবাদিক সম্মেলন, যার মুখে কালি, যার রং কালো, তারে আর কালিমালিপ্ত কি করার আছে? যারা কান থাকে তাদের কানের ভয় থাকে, আর যারা কান ওই ধরোটা কানা, তারা আর কান কি কাটতে পারি আমরা জনগণ। তারা সুশান্ত বাবুকে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো, 2018-র আগে এবং অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, হেমন্ত বিশ্ব শর্মা কি কইছিল সেটা আপনাদের মাধ্যমে রেকর্ডিং আছে, তা ঘুরে একবার দেখো, দেখটা মানুষের সাথে যাতে এই আলোচনাটা করে তাদের পক্ষেই ভালো হবে। 2018-র আগে কি বলছিল হেমন্ত বিশ্ব শর্মা, কিন্তু দেখা গেল কথার মধ্যে কতটুকু ভাগে। যারা মানুষের জন্য করতে পারে না, তারা ক্ষতি কি করতে পারে, ক্ষতি করতে পারে, কিন্তু আসলে মানুষের উপকারে আসতে পারে না। কারণ এই সরকারটা একটা ধন্যবাদী সরকার, যেটা নিয়ে তারা কথা যেটা ছিল, ভীষণ ডকুমেন্টে যেটা ছিল, সেই কাজগুলা কিন্তু করতে চাইছি না। ডকুমেন্টের বাইরে কাজ করছে। কোনটা করছে? তাদের বেতন ভাতা বৃদ্ধি করছে, তার এমএলএ ভাতা বৃদ্ধি করছে, ভাতা বৃদ্ধি করছে, প্রধানের ভাতা বৃদ্ধি করছে, আর নইলে যেটা ডকুমেন্টের বাইরে করছে, ভীষণ ডকুমেন্টের বাইরে। এর বেশি কিছু করতে পারছে না। আর নাইট্রল বাহিনী, বাইক বাহিনী করতে পারছে, আর ন্যাশনাল বাণিজ্য শুরুতে রাজ্য করছে, এটুকু। এর বেশি আর কিছু করতে পারছে না তারা। এটুকুই বলার, আর কি বলবো তাদের সম্বন্ধে। আমি একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। 2003-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যুবকদেরকে মিছিলে হাঁটানোর জন্য 2002-এ একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল চাকরি, কিন্তু মিছিলে হাঁটিয়েছে 2003-এর নির্বাচনের পরে কিন্তু চাকরি দেওয়া হয়নি। তদ্রূপ 2008-এর নির্বাচনকে সামনে রেখে 2006-এ চাকরির নোটিফিকেশন দিয়েছে, কিন্তু চাকরি দেওয়া হয়নি।
তারপরে আবার 2009 এর নোটিফিকেশন দিয়েছে। আমি আপনাদের সামনে 25/8/2010 এর একটা নোটিফিকেশন, যে নোটিফিকেশনের রেফারেন্স নাম্বার NO.F1 উইদিন ব্র্যাকেট নমস্কার, কে বলছেন? 1-48। নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। দেখো, আসলে এখানে একটা কথা আপনারা তুলে ধরেছেন, কে বেকার ধরেছি, সেটাই আমি বুঝতে পারলাম। বা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, 1974 সনে আমি প্রশাসনের সঙ্গে যুক্ত হই। তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন সুকুমার সেন মিত্র। আমি ওনার সঙ্গে কাজ করা প্রথম দিন থেকে কাজ করা শুরু করি। চাকরি ওনার আমলেও হয়েছে, চাকরি হয় নাই এ কথা বললে হবে না, কারণ আমি আরো একদিন বলেছি, তখনের চাকরি নিয়ম ছিল একরকম, যে ক্ষমতাবান লোক সেই তার খুশি মতো চাকরি দিতে পারে। এবং একটা জিনিস পরিষ্কার, আমি যদিও কথাটা সত্য বলে না পারছি না, আপনি খোঁজ নিয়ে দেখবেন এবং যদি এই প্রোগ্রাম যারা শুনেন, তৎকালীন সময়ে যারা চাকরি পেয়েছেন, আপনার বনমালীপুর কেন্দ্রিক অর্থাৎ সুকুমার বাবুর এরিয়ার লোক শুধু মহাকরণে চাকরি পেয়েছে। সারা ত্রিপুরার লোক কিন্তু ইন্টারভিউ দিয়েছে, উনি ওনার মতো করে দিয়েছে। তারপরেও বনমালীপুরের যারা পায়নি তারা ওনাকে ধরেছেন, আমি দেখেছি। বলেছেন উনি যে আমি তোমাদেরকে পৌরসভায় চাকরি দেব, দিয়েছেন, অনেককেই দিয়েছেন। খোঁজ নিয়ে দেখবেন, যারা পরিচিত তারা শুনলে বুঝবেন যে কথা তো সত্য। কিন্তু সুস্থ, মোটামুটি সুস্থ, আমি একবারে সুস্থ বলছি না যে একটা দুর্নীতি হতে পারে না, এটা হয় না, কারণ অফিসারদেরকে নিয়ে প্রশাসন চলতে হয়, তাদেরও কিন্তু মন রক্ষা করতে হয় মন্ত্রীদের। কাজেই মোটামুটি যদি বলি তাইলে সব দিক থেকে, শুধু কর্মচারী আন্দোলন থেকে, কর্মচারী নিয়মিত করা থেকে শুরু করে একটা সুস্থ পরিবেশ সৃষ্টি হয়েছে বামফ্রন্টের আমলে, অর্থাৎ নীলেন বাবুর আমলে। আমি অনেকদিনই বলেছি, তারপরেও বলি, সরকার বলতে কি জিনিস ছিল? সরকারের অফিস ছিল, মানুষের বাড়িতে ভাড়া থাকতো। আপনি খুব দেখুন, মহাকরণ এখন দিচ্ছেন বলার জন্য, মহাকরণ ছিল এখানে, তো বর্তমান যে ডিএম অফিস, সেই ডিএম অফিসটা তৈরি করেছে নীলেন বাবু, যেটা মন্ত্রী অফিস হয়েছে পরে। এরকম সারা ত্রিপুরার উন্নয়ন বেকার থেকে শুরু করে সবকিছু 16টা ব্যাটালিয়ান, ব্যাটালিয়ান তৈরি হয়েছে বামফ্রন্ট। তারপরে বলতে হয়, আর এখন গিয়ে দেখুন আজকেও ব্যাপারে উঠেছে গার্জিয়ান শূন্য টিএসএর দাম, অর্থাৎ কমান্ডার নেই। এরকম কত বলবো, সারা ত্রিপুরা এই সরকার মানে এত মিথ্যাবাদী সরকার। এবং আমার মনে হয় যদি হিসাব নিয়ে বসি তাইলে দেখা যাবে বাজেটের কোটি কোটি টাকা তারা নয় করতে অন্য খাতে। একটা তো বাজেট আছে, বামফ্রন্ট যখন চলে যায়, আমি বলি বামফ্রন্ট কিছুই করেনি, চলে যাওয়ার সময় একটা টাকার অঙ্ক ছিল যে এত টাকা দিয়ে সরকারটা চলবে। এখন তো বেড়েছে, কমে নাই, কিন্তু এই টাকাগুলি কোথায় যায়, কে খরচ করে, কে এই সর্বনাশ করে? কিন্তু নতুন পোস্ট ক্রিয়েট তো ওরা করিলে, বরঞ্চ পোস্ট ধ্বংস করেছে। পোস্টের নতুন পোস্ট আমি বলেছি অনেকদিনই যে মুখ্যমন্ত্রী নিজের সচিবালয়ে একজন গ্রুপ ছাড়া সব পেনশনে চলে গেছে, নিয়োগ নেয় আজকে 6-7 বছর যাব। তারপরেও ওরা কথা বলে, বহু সাংবাদিক আছে ভয়ে কথা বলে না, প্রশ্ন করে না, নাহলে উত্তর ওদের কাছে নেই, যারা এখনো দেখাচ্ছেন আপনারা
সাংবাদিক সম্মেলন করতে, ওদের কাছে উত্তর আছে প্রশাসনের কিছু, ওরা কয়দিনের ছেলে। এটাকেই এই দুই বামফ্রন্টের বিকল্প নাম নেই, পরিষ্কার কথা। এটাই আমার বক্তব্য। dash 48 dash AC oblique E oblique within bracket NG oblique 2010 এই নোটিফিকেশনে 3 নাম্বার পয়েন্টটা কি বলা হয়েছে? The BSc Pure Science and BSc Bioscience candidates who submitted applications for the post of graduate নমস্কার, কে teacher বলছেন? in the year হ্যাঁ স্যার, শুনবেন কিনা জানি না, এখানে একটা প্রোগ্রাম চলে। আমার কথা বুঝছেন? কথা বলুন। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, না বলছিলাম স্যার, বেকার বিরোধীতে ঠিক আছে, দুটো অপশন দিচ্ছেন। আমি তবু যে 93 থেকে 2000 মানে 7 বছর, আপনি 2018 থেকে 2025 এই 7 বছর, এই জায়গাতে আমি একদম বুকে হলক করে মানে বলতে পারি বামফ্রন্টের, আমি 78 88 এটা বলি না, 10 বছর বাদ দেন, এই 7 বছরের হিসাব করছি আমি। 93 2000 18 2025 এই 7 বছরের হিসাবে বামফ্রন্ট কি করেছে আর বর্তমান সরকার কি করেছে এটা আপনাদের খাতায় আছে। মানে আপনাদের যে আপনারা যে পেশাতে আছেন সবগুলি আপনাদের এখানে ধরা আছে। আমি বলবো, আজকে মাননীয় বিধায়ক সুশান্ত দেব সাংবাদিক সম্মেলন করলেন, মানে 2 বছরের মধ্যে প্রথম দেখলাম এই জায়গাতে সুশান্ত চৌধুরীর জায়গাতে উনি আসলেন। মানায় না, এটা মানায় না এই কারণে, সুশান্ত চৌধুরী যে ট্র্যাজেডি নিয়ে কথাবার্তা বলেন মানে বক্তা হিসেবে খুব গর্বের বিষয়, খুব ভালো লাগে শুনতে। সেই জায়গাতে সুশান্ত দেবের বক্তব্যটা মানে কে তুমি শিখিয়ে যায় মনে হয় আর কি। 2010 সালে কিন্তু ডটকমের যুগ ছিল না, কিন্তু এখন কম্পিউটার মোবাইলে আপনার ছেলে মেয়েরা যত অ্যাডভান্স সোশ্যাল মিডিয়াতে চাকরির বিষয় নিয়ে 2025 সালে মানে 15 বছর আগের কথা এখন বলছেন। আরে 7 বছরের মধ্যে কতবার নিয়োগ প্রক্রিয়া আপনাদের ক্যান্সেল হয়েছে, এটা আপনি বলুন না স্যার। মাননীয় বিধায়ক সুশান্ত দেবকে বলছি, মাননীয় বিধায়ককে বলছি, স্যার আপনি 7 বছরের মধ্যে কতটা রেফারেন্স হয়েছে এগুলো লিস্টটা দেন না, দিলে তো আমরা জানতে পারি। 2010 সালের কথা নিয়ে আজকে কথা বলছেন, 2018 থেকে 2025 এই 7 বছরের ইয়েটা দেন, তাহলে আমরা পুরোবাসী হিসাবে জানতে পারি। আপনারা এক একটা নিয়োগে 3 বছর 4 বছর সময় নিচ্ছেন, তৎকালীন সময়ে তারা এত সময় নিত না। ঠিক আছে, দিয়ে দিত, কিন্তু আমরা তো আশা করি যে তাদের থেকে ভালো আপনারা করবেন, তাও তো করলেন না। আর করার কোনো আশা আমরা রাখি না, কারণ কি হবে এটা আমরা মানে ত্রিপুরাবাসী বা রাজ্যের জনগণ, হ্যাঁ এটা মোটামুটি একটা ইয়ের মধ্যে আছে। এটা বলবো আপনার মাধ্যমে যে সিপিএম কি করেছে এটা না টেনে আপনি ওদের থেকে ভালো করুন। সিপিএম ভালো কাজ করতে আমি একবারে বলতাম না, বিশেষ করে 2013 2018 এই পিরিয়ডের মধ্যে সিপিএম এর খুব খারাপ কাজ হয়েছে, যার ধরনে মানুষ বিতৃষ্ণা হয়ে সেটা বিকল্প সরকার আনছে যাতে ভালো কাজ করে না। খুবই ভালো একটা নিয়োগ প্রক্রিয়ায়, হ্যাঁ মানে 2 বছর 3 বছর সময় নেয়, যেটা আপনাদের মাধ্যমে আমরা দেখতে পারি। আপনাদেরকে ধন্যবাদ। এইসব বিষয়গুলো যদি কথা বলেন আমরা একটু কথা বলতে পারি, সমাধান কি হবে আমরা জানি না, কিন্তু আপনাদের মাধ্যমে আমাদের মনের কথা বলতে পারি আর কি স্যার, এটাই বলার ছিল। in the year 2002, 2006 and 2009 need not apply again now for the above post. যারা 2002 যারা 2006 এবং 2009 ওই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করেছিল তারা আর এই 2010 এর নোটিফিকেশন অ্যাপ্লাই করতে হবে না। আবারও
পরবর্তী নির্বাচনকে সামনে রেখে যুবকদেরকে মিছিলে হাঁটানোর জন্য, বিভ্রান্ত করার জন্য, যুবকদেরকে রাস্তায় নামানোর জন্য এরকম নোটিফিকেশন দেওয়া হয়েছিল। তো কারা ঝুলিয়ে রাখছিল নমস্কার, কে চাকরিগুলো? বলছেন? 2002 থেকে 2010। হ্যালো হ্যালো, কথা বলুন। হ্যাঁ বলছিলাম সুরেন্দ্রবাবু যে বলছে যে 2000 মানে তথ্য দিচ্ছে কোন কোন আমলে কি হচ্ছে না হচ্ছে, উনি কি একটা বারও যে আমল যাই হোক ওনারও তো প্রতিশ্রুতি দিয়েছিল কি হবে কি না, ওনাদের ভীষণ ডকুমেন্ট এটি নিয়ে আলাপ 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 করেন না কেন ওরা? ওনাদের মাটির তলা মাটি আগে বলতে বলে সিপিএমের মাটির পায়ের নিচে মাটি নেই, এখন আমি বলবো ওনাদেরও পায়ের তলার মাটি নেই। চাকরি নিয়ে, পুলিশের চাকরি নিয়ে যে দুর্নীতি, উনি একটু বলুন সুশান্ত বাবুকে বলতে চাই যে কতটা পার্টি অফিস ওনাদের ভেঙেছে, টাকা দিয়ে টাকা নিয়ে চাকরি দিচ্ছি, এটি আগে আউট করুক ওনারা। কতটা বেকারের কাছ থেকে টাকা নিয়েছে ওনারা, এইগুলি আগে আউট করো। এগুলো মানে দুর্নীতি, মানে বিজেপি দলটাই যে দুর্নীতি বা দল, টাকা নিয়ে চাকরি দিচ্ছে না। সিপিএম বামফ্রন্ট আমলে প্রত্যেকটা বছর চাকরি দিত, প্রত্যেকটা বছর চাকরি দেওয়া হতো। উনি কাগজ নিয়ে রতননাথের মতন অ্যাসেম্বলিতে 2 ব্যাগ নিয়ে যাইতো, বিরোধী দল নেতা তখন থাকতো, করতে কিছু ছিল না। উনিও সুশান্ত বাবু এখন কি বলছে বিশাল বড় একটা নেশার কারবার, সুশান্ত চৌধুরী ইয়েতে একটা নেশার কারবার, কি হারে টাকা উঠছে ওনারা চাকরির ক্ষেত্রে, প্রচুর টাকা পুলিশের চাকরির ক্ষেত্রে। ফায়ার সার্ভিসের এগুলি বাতিল হলো কেন? এগুলি জবাব দেখছেন তো, বিশাল করে এমএলএ উদ্দেশ্যে বলছি আমি, এগুলি জবাব দেখুনি কেন ফায়ার সার্ভিসের এগুলি বাতিল হলো? বেকারদের চাকরি নিয়ে মানে টাকা নিয়ে খাওয়া, অভিশাপ ছাড়বে না কাউ, খুব খারাপ অবস্থা। সিমনাতে চলছে এই ঘটনা, আপনাদের মাধ্যমে তো আমরা দেখছি, ঠিক না? এগুলো খুব খারাপ অবস্থা, মানে কি বলবো আর প্রত্যেকটা পার্টি অফিস ভাঙছে ওরা, ওদের প্রত্যেকটা পার্টি অফিস ভাঙছে। টাকা নিয়ে চাকরি দেবে বলে টাকা নিয়েছে, দেয়নি, পার্টি অফিস ভাঙছে। আজকেও তো বাংলাদেশি সিঙ্গার বিল এয়ারপোর্টে, এগুলি বলে না কেন উনি? কেন বললেন না? নমস্কার। 2002 থেকে 2010 পর্যন্ত বেকারদেরকে চাকরি দেওয়া হয়নি, কিন্তু 2010 যে চাকরি দেওয়া হয়েছে। হ্যাঁ, ত্রিপুরাতে দেখুন বেকার বিরোধী সরকার নেই, বর্তমানে না, ভোট বিরোধী সরকার আছে। ভোটের জন্য বেকারদেরকে বিভিন্ন টোপ দিয়ে লিখে দিকে ওনারা জনপ্রতিনিধি বা বিভিন্ন নেতৃস্থানীয় ওনারা ওনাদের এগুলাতে নেই, সম্ভাবনার তো সেরকম নেই, মানে বেকার খরচে কেউই নেই। না হলে বেকার কেন বেকার সংখ্যা বৃদ্ধি হচ্ছে ভারতবর্ষে? দীর্ঘ 1 নাগাদ 25 বছর ছিল, তারা তো 7 বছর। অনেকে মানে বার্তারি করে, আর অনেকে কথার সাথে কিছু মানে প্রতিশ্রুতি বার্তা হইতে পারে। বেকার ধরে কেউ নেই, ভোট ধরে দিয়ে আছে, বিভিন্ন কথা বলবে, দেখাবে। আর বিশেষ করে বেকার তো তাকে যুব সমাজ, যুবক যুবতীরা, ওনাদের যদি মাথায় একটা বীজ ডালতে পারে, রাজনৈতিক বীজ পাইয়ে যাবে, ওনাদের যে অনেক কিছু কাজ করেন যায়, নৈতিক, অনৈতিক, অসামাজিক, সামাজিক বিভিন্ন কাজ করানো যায়। ওনারা কিন্তু কি বলবো আগ্রহ কি থাকে
বিশ্বাস করে সেদিন দেখলাম ওই ঘুষের নাম লিস্ট আউট বার করে দিলাম একটা ছেলে থেকে মানে চাকরি প্রার্থী তার নিজের জুতা নিজে খবরে মারছে কতটুকু মানে সে কি বলবো তার ভিতরে কি হয়েছে কি জানা লজ্জার বিষয় লজ্জার একদম লজ্জা মেসে বলতেছি তার থেকে কম নাম্বার পেয়ে অন্য একজন পেয়ে গেছে সবগুলো পাঠ এই জন্য আমি যে কোনো লোক হ্যাঁ মানে বেকার জগতে কেউ নেই মানে বেকারকে ব্যবহার করে রাজনীতি করে সবাই আছে ধন্যবাদ। হয়েছে হাইকোর্টের রায়ে চাকরিগুলো চলে গিয়েছিল। এটা আমাদের জানতে হবে, এটা আমাদের বুঝতে হবে। এই তথ্যগুলো দেওয়ার জন্য আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি। নমস্কার, কে আপনারা বলছেন? দেখবেন 17 বছর হ্যাঁ বলুন। কথা বলুন। বামফ্রন্টের আমাদের গরিব মানুষের চাকরি ছিল স্যার, এখন তো পুলিশ চাকরি হয়, এটাই করলাম। 17 বছর প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়নি। ওনারা বেকারদের নিয়ে নমস্কার, কে বিভিন্ন বলছেন? কথা বলে। হ্যাঁ কয় থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আজকে প্রসঙ্গটা বেকার দরদি। আমি যা দেখলাম যে গতকালকে ডিওএফ এবং ডিওএফ এর যে সাংবাদিক সম্মেলন ওয়াজদা সম্পূর্ণভাবে বিষয়টিকে উত্থাপন করেছেন এবং আজকে বিধায়ক সুশান্ত দেব নিজের কথাটা বলেছেন, আঞ্চল বোধ তিনি সম্পূর্ণ অসত্য কথা বলেছেন এবং আইনের যে বিধানসভা এরিয়া বিশাল, এটা তো দুর্নীতির আত্মঘর এবং সমাজদ্রোহীদের 1 নম্বর পীঠস্থান। তো এই জায়গা আগে ঠিক করুক তারা। তারা তো মুখে মুখে অনেক বড় বড় কথা বলে কিন্তু কাজের সময় তো কিছু দেখা যায় না। আর দিকে দিকে দুর্নীতি, অভাব নেই। এই সিমলাতে দেখা গেল যে চাকরির জন্য টাকা দিয়েছে, তো পরবর্তী সময়ে চাকরি পেল না, কত লক্ষ লক্ষ টাকা এসব বলে তারা হাতিয়ে নিচ্ছে। এই সমস্ত বিষয়গুলি তারা তুলে ধরুক জনগণের সামনে। তো তারা মুখে একরকম কথা বলে, কাজে একরকম কথা বললে মানুষ কি টাকা নিয়ে ভবিষ্যতে যোগ্য জবাব দেয় মানুষ। বাঙালি বাঙালি করে কেউ বড় হতে পারে না, এটা ইতিহাস সাক্ষী রয়েছে। তারপর তাদের দলের তো রাঘব বল যারা রয়েছে, নেশার কিংপিন, এই বিপ্লব কুমার দেবের ঘনিষ্ঠ। তো আমি কি বলবো, আমি একজন সাধারণ জনগণ হিসেবে, বিচক্ষণ হিসেবে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে মানে শ্রমিক দরদি, বেকার দরদি, সর্বক্ষেত্রেই দরদি সরকার একমাত্র বামপন্থী। আমি অতটুকুই বলবো আর কি। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। নমস্কার। হ্যালো কথা বলুন। হ্যালো কথা বলুন। হ্যালো আপনি কথা বলুন। দরদি সরকারকে হ্যাঁ বলুন। আসলে হ্যাঁ মানে বেকার দরদি সরকার আমরা দেখলাম এখন বর্তমানে আমাদের যে ত্রিপুরা সরকার, সেটাই বেকার দরদি সরকার হয়ে আসছে। কারণ আমি একজন ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট ছিলাম, যেখানে আমি পরীক্ষা দিয়ে বের হয়েছিলাম। ওই পরীক্ষা থেকে বের হওয়ার পরে আমাকে, আমি নাম বলবো না, মানে একজন আমাকে বলছে যে পরীক্ষা কেমন হয়েছে, তো আমি বলেছিলাম ভালো হয়েছে। তো বললো ভালো হয়ে কি হবে, তুমি যদি টাকা না দিতে পারো বা তোমার বাড়িতে নেতা মন্ত্রী না থাকে তাহলে তুমি কি মেরিট লিস্টে নাম আসবে না। আজকে সেই এগুলোই ত্রিপুরার মধ্যে বের হচ্ছে। তো এটা কিভাবে বেকার দরদি সরকার হলো?
কথা বলে। আমি বেকারদেরকে নিয়ে কি ষড়যন্ত্র করেছে, বেকারদেরকে নিয়ে কি প্রলোভন দেখিয়েছে, বেকারদেরকে কিভাবে চাকরি না দিয়ে মিছিলে হাঁটিয়েছে, আপনাদের কিছু লিডিং নিউজ পেপারের তৎকালীন সময়ে আমি নিউজ পেপার আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা সবাই জানেন, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনাদের লেন্সে সবকিছু ধরা পড়ে। সিপিএম এর সময় যুবক যুবতীদেরকে বেপথে পরিচালনা করার জন্য, আমি অন রেকর্ড বলছি, যুবক যুবতীদেরকে বেপথে পরিচালনা করার জন্য সিপিএম এর আমদানিকৃত এই নেশার বিরুদ্ধে জিরো টলারেন্সে 2018 সন থেকে আমাদের সরকার কাজ করছে। আমরা যুব সংগঠনের দায়িত্ব আমাদের আছে। আমরাও, আপনারা দেখবেন, আপনারা দেখেছেন, গোটা রাজ্যে আমরা 811 কিলোমিটার বাইক যাত্রা করেছি যুবকদেরকে নেশার কলার গাছ থেকে বাঁচানোর জন্য। আমরা বিভিন্ন এলাকায় স্পোর্টসের ইভেন্ট করছি যুবকদেরকে মাঠমুখী করানোর জন্য। আমরা কালচারাল ইভেন্ট করছি যুবকরা যেন নেশার মাঠ ত্যাগ করে খেলার মাঠে এবং সাংস্কৃতিক চর্চার মাঠে আসে। আমরা বিভিন্ন দায়িত্ব নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের প্রশাসন, আমাদের সরকার জিরো টলারেন্সে নেশার বিরুদ্ধে কাজ করছে। সিপিএম যেটা তৈরি করে দিয়ে গেছিল এইটা কথা বলুন। হ্যাঁ, বলছিলাম আজকের যে বিষয়, মানে বেকার দল কি, আমি তো বলবো যে 25 বছর যে বামফ্রন্ট সরকার ছিল সেটাই অনেক ভালো ছিল। কারণ তখন সময়ে যে পরিমাণ চাকরি হয়েছে, বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখলে এই সরকার তার কল্পনাও করতে পারবে না। তারা মুখে মুখে অনেক কিছু বলে কিন্তু কাজের বেলায় অশ্বলিম্ব। আমরা লক্ষ্য করতে পারছি যে এই চাকরি ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির অভিযোগ আসছে, তারপর বিভিন্ন ক্ষেত্রে এই অনিয়ম হচ্ছে, যা একটা সরকারের পক্ষে মোটেও সুবিধাজনক নয়। তো আমার ততটুকুই বলার আর কি। কারণ সুশান্ত চৌধুরী তো, সুশান্ত দেব তো তিনি অনেক কিছুই বলেন। যাই হোক, ধন্যবাদ। গেছিল, এটা 7 বছরে শেষ করা যায়নি। আগামী দিনে আমরা এটা শেষ করব এবং নেশামুক্ত ত্রিপুরা আমরা গঠন করব। ওনারা বলছে ফায়ারম্যানের চাকরি নিয়ে 7 এপ্রিল 2016 লিডিং নিউজ পেপারে কি বলা হয়েছে? স্বজন পোষণের দাবানলে উজার ফায়ারম্যান। নমস্কার, কে বলছেন? জানতে হবে গোটা রাজ্য। কথা বলুন। হ্যালো, কথা বলুন। হ্যাঁ বলছি যে নেশামুক্ত ত্রিপুরা একদম সাপোর্ট করে ক্রুজ করে লাগবে। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আসেনি, এমন কোনো সরকার আসেনি, এমন কোনো আসেনি যে নেশা বন্ধ করে দিতে হবে। নেশা বন্ধ করতে হলে কোন নেশা বন্ধ করতে পারবি আমি একটু জানতে চাই আর কি। বাজার আর হলো আর বেশি, আর এখানে মোটর লাইসেন্স দিতে আছে। হ্যাঁ, আর এখানে নেশামুক্ত ত্রিপুরা করবো না, সিটিং বাচ্চারে কথাবার্তা এটি ঠিক না। নেশামুক্ত করলে পুরো রাজ্য, যেমন বিহার, আমি বিহারে গিয়েছি, কোনো নেশামুক্ত তো কোনো বিহারে তো কোনো নেশাই নাই, কোনো কিছুই নাই। হ্যাঁ, কিভাবে ত্রিপুরার মধ্যে নেশামুক্ত মোটর লাইসেন্স বছরে বছর দিচ্ছে, কিভাবে নেশা যে আমাদের বর্তমান সরকার আসার পরে নেশা যে লাইসেন্স দিয়েছে, আবার সেখানে বলতে আছে নেশামুক্ত ত্রিপুরা গঠন করবে। লজ্জা করে না এসব কথাবার্তা বলতে? হ্যাঁ, বিহারে আসছে, বিহারে কোনো নেশা নাই, সরকার বলছে নেশামুক্ত নাই, এখানে গেলে সরকার লাইসেন্স দিচ্ছে। লজ্জা করে না আমাদের এই সরকারের, ত্রিপুরা সরকারের যে সুবিধা থাকুক না কেন, কি বাম, কংগ্রেস বা বিজেপি, যে হোক না কেন, আমি নিরপেক্ষতার কথা বলছি। লজ্জা করে এসব কথা বলতে করে না, এসব লাইসেন্স করে ব্যান করো, করে সঠিকভাবে করো। আমাদের রাজ্যে নেশা কোনো নেশা চলতে পারবে না, লজ্জার কথা আর কি। নেশামুক্ত ত্রিপুরা, ইয়াবা ট্যাবলেট, গাঁজা, এটা দিয়ে নেশামুক্ত ত্রিপুরা করা যায় না।
ত্রিপুরা রাজ্য চলতে আছে তো একমাত্র এই যে ফরেনিক্যাল দিয়ে যে মোটর লাইসেন্স দিয়ে ত্রিপুরা রাজ্য চলতে আছে, আবার নেশামুক্ত ত্রিপুরা গঠন করতে আছে। লজ্জার ব্যাপার, এটাই আমার বক্তব্য আর কি, লজ্জার ব্যাপার এটি। জানতে হবে গোটা রাজ্যবাসীকে, জানতে হবে প্রত্যেকটা যুবককে। আপনাদের মাধ্যমে আবার ফ্ল্যাশব্যাক করতে চাইছি এবং এই বিষয়গুলা নমস্কার, কে গোটা বলছেন? রাজ্যবাসীকে জানানোর চেষ্টা করছি। এবং হ্যালো স্যার, কথা বলুন, হ্যালো স্যার, কথা বলুন। হ্যাঁ বলছি যে এই সুশান্ত বাবু কোন কেন্দ্রের এমএলএ? স্যার একটু বলবেন? হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যালো, কথা বলুন। হ্যাঁ বলছি সুশান্ত বাবু কোন কেন্দ্রের এমএলএ? কি হলো বলছেন না কেন? এবং প্রত্যেকটা যুবককে জানানোর চেষ্টা করছি, আমাদের সরকার স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে রিক্রুটমেন্ট পলিসি মেনে যুবকদেরকে চাকরি দেওয়ার বন্দোবস্ত করছে। নমস্কার, আমাদের কে সরকার বলছেন? মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যুবকদেরকে চাকরি দেওয়া হচ্ছে। হ্যালো, কথা বলুন। নমস্কার স্যার, আমি রতননাথের গাড়ি চালাচ্ছি অনেক বছর বিরোধী করিয়াছি স্যার। এইভাবে সিপিএম আমলে এভাবে মদ খাইতে আমি দেখি স্যার। এখন সামনে সামনে স্যার মদ খায় স্যার, আমি ছাড়তে ঘটনা স্যার। আইন শৃঙ্খলা নাই, স্বরাষ্ট্রমন্ত্রী কেমন গভর্নমেন্টে বসে রেখে রাস্তাঘাটে চলাফেরা। আমি বিল্লাতে কালকে আইতেছি রাস্তাঘাটে মদের 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 বোতল, কোনো আইন শৃঙ্খলা নাই। কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী বডিশনের আমরা তো বিরুদ্ধে করিয়াছি সবসময়। আজকে যদি সিপিএম আমি মারি করতে ঠিক কেন? আমি বিরোধী করিয়ার লোক, কেন এইভাবে রাস্তাঘাটে মদ খাইতেছে পোলা আইনে? কেন সরকার এটা হত্যা করেন না স্বরাষ্ট্রমন্ত্রী? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা অনুরোধ, এটা একটু প্রশাসন করুন। দেশ নষ্ট হয়ে যা, লাতরাগুলা বাচ্চাগুলা সবাই মদ খাইতেছে, এটা তো বিশ্রী ব্যাপার। আমি রতনা থেকে যা টেলিভিশন জিজ্ঞাসা করলাম স্যার এইভাবে খাইতেছে, ও একটু এটা করেন না। সারের লগে আমি অনেক বছর গাড়ি চলাছি, এরকম জীবনে আমি দেখছি না মদের খারাপ রাস্তাঘাটে মদের কিভাবে যাত্রা তো হয়ে রয়েছে খাইতেছে। একটা মেয়ে লোক কেমন চলাবে এইভাবে যদি মদটা? আমি তো বিরুদ্ধে করি আজকে সবসময় আমরা কয়েকদিন আমি সিপিএম করি, আমি কংগ্রেস করছি, এবার বিজেপি করি। কেন এইভাবে মদ খাইছে রাস্তাঘাটে? সরকার কেন এটা প্রচার করা স্বরাষ্ট্রমন্ত্রী? এটা তো স্যার এমএলএ স্যারের প্রচার চাই। এমএলএ স্যার একটু এটা প্রশাসন করুন। রাত্রে 12টার সময় চলে যাবেন না, 10টার সময় চলে না। রাস্তাঘাটে খাইয়ে রে কখন, রাস্তাঘাটে খাইয়ে রে কর বিশৃঙ্খলা। আমি কালকে বিনিয়োগ আছে এভাবে দেখতেছি, এভাবে কিভাবে মদ খাইতেছে। কোনো আইনজীবী হয় না, স্বরাষ্ট্রমন্ত্রী কেমন স্বরাষ্ট্রমন্ত্রী ঘরের মধ্যে বসে রেখে, বিশ্রী ব্যাপার। একটা বাইক গাড়ি চলে 1000 টাকা ফাইন, পুলিশ মানুষ প্রথম দিবে ফাইন আনলেন, এভাবে তো স্যার বিশ্রী ব্যাপার। বেকার রাস্তা করাই কিছু না, হাস করিয়ে কোনো চাকরি নেই, কিছু নাই। এভাবে তো হয় না, এইভাবে করে দেশ চলে না। আমরা পার্টি আনছি বহুত কষ্ট করি রাখলেন, আর আপনারা চিনে না, এটা তো হয় না। আজকে যদি সিপি নাই বাড়ি আমি ঠিক কেন আমি দেশ ছাড়া যাবো। এইভাবে বিশৃঙ্খলা হবার কেন স্বরাষ্ট্রমন্ত্রী এনে বসে ঘরের ভিতরে এইভাবে কেন প্রতিবাদ করে না? সেইভাবে মস্তাদের রাস্তাঘাটে আমি তো এরকম দেখছি না। বয়স চলে 60 বছর বয়স চলে আমার, এইভাবে আমি দেখছি না আমার জীবনে। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ একটু প্রশাসন দোন। হ্যাঁ নমস্কার স্যার। আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যুবকদেরকে চাকরি দেওয়া হচ্ছে, একটা কেস হচ্ছে না। আর ওনাদের সময় 10,323 হয়েছে, বেকারদের চাকরি চলে গিয়েছিল। আমরা 2018-19 অর্থবর্ষ থেকে
2024-25 অর্থবর্ষ জানুয়ারি মাস পর্যন্ত মোট 16,451 জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের সরকার নিয়োগ করেছে। টিআরবিটি, জিআরবিটি, টিপিএসসি ছাড়াও নিয়োগ নীতি মেনে বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে। তাছাড়াও প্রয়োজন ভিত্তিক সরকারি বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং চুক্তিতে 5,771 জনকে যুবক যুবতী ভাই বোনকে চাকরি দেওয়া হয়েছে। 2023-24 সালের গড় হচ্ছে 1.7 আর জাতীয় গড় হচ্ছে 3.2। জাতীয় গড় থেকে আমাদের গড়টা অনেক নিচের দিকে। আর আগে কি ছিল 2018-19 সালে যেটা ছিল জাতীয় গড় ছিল 5.8% এবং রাজ্যের গড় ছিল 10%। এটা নমস্কার, কে বলছেন? আমাদের সরকার যেই 7 বছর ধরে বলছি যে ত্রিপুরা যে কতগুলি আছে 16,000 বা 18,000 যাই থাকে দিছে সংখ্যাগুলো যে বলতে আছে আমরা শুনতে লজ্জা লাগে। যে জায়গাতে নাকি 50,000 বছরে চাকরি হওয়ার কথা আজকে 7 বছরে গিয়ে 16,000 বা 19,000 বা 20,000 চাকরি দিচ্ছে। এই যে জিএসপি চাকরি বা এই যে সাধারণ একেবারে চাকরিগুলি যদি সংখ্যা যদি এদের অঙ্কেতে যদি তুলে আনে এটা লজ্জাস্করের ব্যাপার। আসলে প্রকৃত যারা চাকরির যোগ্যতা পাওয়ার সব সংখ্যাগুলি দিচ্ছে না। সাধারণ এই চাকরিগুলি নিয়ে যে সংখ্যা তুলে ধরে এই যে শুনতে লজ্জা লাগে। যদিও আমরা চাকরি করে ঠিক আছে, আমরা শিক্ষাগত নাই বলে আপনার বোকা না, কিন্তু লজ্জাস্করের ব্যাপার। কিন্তু কেন এত কথাগুলি টিভির মাধ্যমে তারা এটা তুলে ধরছে, লজ্জা করে না তাদের? আমাদের লজ্জার ব্যাপার। আমাদের সরকারের লজ্জা, আমাদের লজ্জা সরকারে আছি। কি বলছিল আমাদের সরকার? আমাদের বামপক্ষে আমাদের এখানে যে আমরা আছি, আমাদের উন্নয়ন, দেশের উন্নয়ন, গরিবের উন্নয়ন সব দিকে নেই, কিসের উন্নয়ন চলছে? কি উন্নয়ন হচ্ছে দেখতে পাচ্ছি না তো। 50,000 চাকরি দেওয়ার কথা, এর মধ্যে 7 বছরে কত হাজার চাকরি দিচ্ছে। ওদের লজ্জা করে না এটা? কি বলছে ওরা? এটা কি বোকা? টিভির মাধ্যমে সবকিছু বলা যায় না, মোবাইলে সবকিছু বলা যায় না, ঠিক আছে। ওদের একদম লজ্জা নাই। আমরা ভুল করেছি, আমরা যথেষ্ট ভুল করেছি। আমরা যথেষ্ট বলছি এবং এত ব্রাহ্মণ যেটা করে গেছে তাকে অত নেতে নিয়ে গেছে এরা বলছে যথেষ্ট ভুল করছি আমরা। এই ভুল আমরা সাধারণ দিকে আছি এখন। আমরা জীবনে ভুল করছি এখানে লজ্জার ব্যাপার, শিক্ষাগত ব্যাপার নিজেদের বলছে এই কথাগুলি, তারা লজ্জা করে না। 50,000 বছরে 50,000 চাকরি দেওয়ার কথা ছিল, কি দিচ্ছে? আরো অনেক ব্যাপার আছে, সবথেকে বলতেছি না। নমস্কার। যেই 7 বছর ধরে সুশাসন চালাচ্ছে, যুবকদের জন্য কাজ করছে, বিভিন্ন ভাবে যুবকদেরকে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করাচ্ছে, সেইভাবেই কিন্তু গড়টা অনেকটা নিম্নগামী দেখাচ্ছেন। চাকরি দেখাচ্ছে দিকে নিঃসন্দেহ তো বলা যায় এক নাগারে বামপন যে কাজ করেছে বা গভর্নমেন্ট তা কি ডিঙাইতে পারবে? যতই আটবাড়ি বাটবাড়ি দালালি খালালি তাই কিছু করুক দলের মধ্যে বিভিন্ন দলেরা, কোনোদিনও এই কাজ ডিঙাইতে পারবে না। মুখের কথাবার্তা বলতে পারবে, কিন্তু কাজকে দিকানো এটা বড় কঠিন ব্যাপার। আগের দিকে তৈরি সরকার আমলে এরকম চাকরি দেওয়া হয়েছিল, হয়তো গভর্নমেন্ট দিয়ে কিছু কম দিয়েছিল, কেন্দ্রীয় গভর্নমেন্ট তাদেরকে টাকা থেকে বঞ্চিত রাখতো বিভিন্ন সময়। এগুলি আমরা বিশ্বাস করতাম না। ব্রাহ্মণ সরকার কিন্তু নাম কীর্তন গাইছেন যে কেন্দ্রীয় সরকার আমাদেরকে দেয় না, আমরা যদি দেয় তাহলে তাদেরকে সব পুরোপুরি দিয়ে দেয়। এই কথাটি কিন্তু আসলে বিভিন্ন কর্মচারী অনেক সময় বিশ্বাস করতো না। এইবার কিন্তু আমরা বিশ্বাস করতে পেরেছি, যেহেতু সরকারটা বিজেপি সরকার, কেন্দ্র বিজেপি, রাজ্য বিজেপি, তারা চতুর্থ ইঞ্জিনের মতো সরকার চালাচ্ছে। কেন্দ্র একটা, রাজ্য হইল 3টা, একটা মথা, একটা আইপিএফটি, একটা বিজেপি। তারা চতুর্থ ইঞ্জিন দিয়ে চালাইও তারা কিন্তু কাজ কিন্তু বামপন্থের মতো তারা করতে পারে নাই। তাদের কাছে আছে মুখের বলি,
বিভিন্ন জুমলা কথা, মিথ্যাবাদী কথা, এইসব কথা বলে বলে মানুষদেরকে বিভ্রান্ত করছে এরা। আর যদি সত্যিকারের ত্রিপুরা রাজ্যের মানুষ বেকার থেকে আরম্ভ করে সমস্ত অংশের মানুষ একটু যাচাই বিশ্লেষণ করে, বিবেক বিশ্লেষণ করে, যে আমরা একটু দেখি কোন সরকারের আমলে আমরা কিরকম শান্তি পেয়েছিলাম। এই যে জিনিয়াস রতনলাল নাথ মাননীয় মন্ত্রী বলছে জিনিয়া সুকা না জিনিয়া লাল কি জানি কি ধরনের কথা কতগুলি, উনি তো জেনিগুলি বিভিন্ন সময় কথা বলেন। বিজেপি দলের জিনিয়া সুকা লোক নাকি না কি জানি। আর আমরা মোবাইলের মধ্যে দেখতে পাই জিনিয়া সুকা নেতাদের এই ধরনের কার্যকলাপ নারী সংক্রান্ত থেকে আরম্ভ করে পুরুষ সংক্রান্ত তাদের বাদ নেই, যেটা আপনাদের বিভিন্ন চ্যানেল থেকে আমরা এগুলি দেখতে পাই। যদি চ্যানেলগুলি মিথ্যা দেখাতো চ্যানেলের বিরুদ্ধে কেন কেস করে নাই? যেহেতু চ্যানেলের বিরুদ্ধে কেস করে নাই, তাহলে জিনিসগুলি সত্যি দেখাইছে, যার জন্য এই সরকারের বদনাম ঠিক আছে। হয়তো তারা আছে মানে ধাপ্পাবাজির উপরে, বিভিন্ন ধাপ্পাবাজি দিয়ে তারা কিন্তু এখনো বসে রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ধাপ্পা দিয়ে দেখেন না, বিরোধী দলকে একটা কথাও বলতে দেয় না রতনলাল নাথ। মনে হয় সে সব জানতা, গিনিগুনি জানতা। তার দপ্তরে যে কত দুর্নীতি, কত কেলেঙ্কারি, এবং তার দপ্তর তো ভালোই যাচ্ছে না ইলেকট্রিক বিভাগ থেকে। এর আগে তো শিক্ষা বিভাগ থেকে একবারে খেয়ে রসাতলে নিয়ে গিয়েছে। তাহলে উনি এই ধরনের কথা বলেন বিধানসভাতে, মনে হয় আর কেউ কিছু জানে না, উনি সব জানেন। আরে জানলো বিরোধীদেরকে কথা বলতে দেবে না, তার কিসের সেই বাহাদুরি, কিসের তার অধিকার? এটা কি কোনো অধিকার হতে পারে? আসলে দেশের আইন কানুন একেবারে রাপ। রতনলাল নাথ যেগুলি করেছে তার কিন্তু ক্ষমারও যোগ্য কাজ উনি করতে আছে, যেগুলি করেছেন বা এখনো করতে আছেন। 2-3টা মন্ত্রী আছে ক্ষমারও যোগ্য কাজ করতেন। আসলে কি হিংসা বিদ্বেষী, কারণ 300 বামপন্থীর সঙ্গে কোনোদিন পারে নাই। এখন যেহেতু বামপন গেছে আর এবার নেই, আর আমরা কয়দিন বাঁচুম, এবার তাদেরকে আমরা বিভিন্ন ধরনের চক্রান্ত থেকে আরম্ভ করে তাদেরকে দুর্লাঞ্ছনার যুদ্ধ দিতে পারি আমরা দিয়ে। এরপরে দরকার আমরা তো মরণের সময় 80 বছর বয়স হয়ে গেছে, আর কদিন বাঁচব। সেই কারণে এই দুষ্ট বুদ্ধি, দুষ্ট চক্রান্ত এখন চালাচ্ছে। আর আপনারা চ্যানেলে যেগুলি বলেছেন সেটা এক নাগারে বলতে গেলে বামপন ছাড়া ত্রিপুরাতে কোনো গতি নেই। বামপন ছাড়া বেকারদের কোনো স্বার্থ কিছু কাজ করবে না, কেউ করতে পারবে না। যত হয়তো আগামী কয়েকদিন এই বিষয়গুলো নিয়ে যারা আলোচনা করবেন, চর্চা করবেন, হয়তো সেদিক থেকে রাজনৈতিক ভাষ্যে আগের সরকারের সমালোচনা কেউ করবেন, বর্তমান সরকারের সমালোচনা করবেন। আমি এতটুকু বলি যে এই রাজ্যের যারা লাখ লাখ বেকার আছেন তাদের কর্মসংস্থান নিশ্চিত করা দরকার, দায়িত্ব অবশ্যই সরকারের। সমালোচনা হোক রাজনৈতিক মঞ্চে, আর প্রকৃত অর্থে বেকার দরদি কারা তারাই প্রমাণ করুক। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।